নমস্কার, আমি সুব্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিইও ড্রিম লাইফ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের আজকের ইন্টারভিউ সেশনস উইথ স্পেশাল স্পিকার এবং আমাদের আজকের একটা খুব স্পেশাল সেশন, জার্নি ফ্রম এ রিক্সা পুলার টু এমডিআরটি ইন এলআইসি। আমাদের একজন রিক্সা চালক থেকে এলআইসির এমডিআরটির জার্নি। আমাদের সাথে আছেন আমাদের আজকের চিফ গেস্ট দুলাল মন্ডল। স্বাগত আপনাকে আমাদের এই প্রোগ্রামে। নমস্কার। এবং আমাদের এই প্রোগ্রামেতে আমরা শুনে নেব, কারণ আজকে আমরা অনেকেই অ্যাসপায়ার করি আমাদের এই প্রফেশনে আসার পরে যে অ্যাজ এ এলআইসি এজেন্ট হিসাবে আমাদের লাইফে কিছু হবে কিনা, ইনকাম করতে পারবো কিনা, বা অনেক কিছু লড়াই স্ট্রাগল সবার থাকে। তো দুলালের লড়াইটাও আমরা শুনে নেবো, কিভাবেও একদম ওই জায়গা থেকে শুরু করেছিল। স্বাগত আমাদের প্রোগ্রামে। তো আমি প্রথমেই দুলালকে যেটা প্রথম প্রশ্ন জিজ্ঞেস করব যে এই প্রফেশনে মানে অ্যাজ এ রিক্সা চালক থেকে একদম এলআইসি এজেন্সির ব্যাপারে আসাটা কিভাবে শুরু হলো, সেটা যদি একটুখানি বলো ভালো হয়। নমস্কার স্যার। যে প্রথমত আমি নর্মাল ভাবে আমি ডিগ্রি পাস করেছি, বিকম পাস। তা নর্মাল পাশে কোনো মর্যাদা নেই বলে একটা ছোটখাটো চাকরি করতাম একটা শেয়ার মার্কেট কোম্পানিতে আর কি। মার্কেট ফল্ট হয়ে যাওয়ার পরে আমার মানে চাকরি চলে যায়। আর কিছু করতে হবে, মানে কি করব এখন। ছোটবেলা থেকে যেহেতু ওই গরিব ঘরে মানুষ, মানে রিক্সা ভ্যান চালাতে জানতাম। জাস্ট আমি কিছু কাজ করতে হবে। বয়স তখন আমার 31 প্লাস হয়ে গেছে। তা 31 প্লাসে যেখানে কাজের কথা বলছি সবাই 31-এর নিচে যায়। ফলে কি করব, কিছু করতে হবে। ফলে আমি যেহেতু আমি রিক্সা ভ্যানটা চালাতে জানি, আমি রিক্সা চালাতে শুরু করলাম আর কি। তা যখন রিক্সা চালাচ্ছিলাম, আমার সিএলআই স্যার অজয় কুমার ভট্টাচার্য, ওনার সঙ্গে আমার দেখা। উনি আমাকে বললেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে অন্য অন্য রিক্সা চালকের মতন লাগছে না। তুমি কি এইচএস পাস যদি তুমি করতে তাহলে তোমার একটা সরকারি চাকরি দিতে পারতাম। তা আমি কিন্তু সরল সিধা, আমি সবসময় মিথ্যা কথা বলি না। রিক্সা চালাই তাতে কি আছে, আমি বলি স্যার হ্যাঁ ঠিক আছে, আমি এইচএস পাস না, আমি ডিগ্রি পাস করেছি। যা যা ছোটখাটো চাকরি করতাম সেটা চলে যাবে, আমি এখন এই কাজ করছি আর কি। তা সরকারি চাকরি বলছেন, তাহলে ঠিক আছে যাবো তাহলে। তা আমি ওনার অফিসে গেলাম হাতিবাগানে। আর ওনার অফিসে আমাকে দেখিয়ে বললেন যে, দেখো এই যে অফিস দেখছো, এখানে তোমাকে আমি একটা জব দিতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণে একটা স্যালারি পাবে। কিন্তু তোমার স্যালারি তুমি লিখতে পারো, কিন্তু সেই জিনিসটা তুমি করে নিতে পারো। তা সেটা কি বলে, একটা পরীক্ষা দিতে হবে। আমি স্যারকে পুরোপুরি বলে দিলাম, স্যার পরীক্ষা দিতে পারি, পরীক্ষায় হয়তো পাস মানে পাস ফেল করবো না, পাস করে যাব, আশা করে রাখি আমি, নিজের উপর বিশ্বাস আছে। কিন্তু ওই যদি বলেন যে কোনো ফিজ বা টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না, বলে ঠিক আছে তোমার কিছু দিতে হবে না, তাহলে ঠিক আছে পরীক্ষা দিয়ে দেবো। তারপর বললেন যে ডিভিশনে ট্রেনিং ট্রেনিং ব্যাপারে, ট্রেনিং স্যার আমি কখন রিক্সা চালাবো, কখন আমি ট্রেনিং এ যাবো। বলে ঠিক আছে তুমি একদিন শুধু যাবে, একটু সই করে আসবে। তাহলে একদিনকে সই করে এসেছি। আর উনি নিজের পকেট থেকে টাকা খরচা করে মক টেস্ট দিতে হয় যে, কম্পিউটারে 3 দিনের একটা কোর্স ছিল, যেদিনকে পরীক্ষা দেবো তার কাছে সেই অফিসটা ছিল, সেখানে একদিন মক টেস্ট দিয়েছি আর অন্য 2 দিন যেতে হয়েছে, পুরো খরচা স্যারের। তখন আমি ভেবেছি হয়তো স্যারের নিজের জন্য এটা করছে, এখন কিন্তু আমি উল্টো বুঝি আর কি। তখন ভাবনা চিন্তা অন্যরকম ছিল, এখন ভাবনা চিন্তা অন্য চলে এসেছে। এখন ধ্যান জ্ঞান সবই আমার এলআইসি। তখন আমি এলআইসি পরীক্ষা দিলাম, পাশও করলাম। তারপরে প্রথম যা হয়, আমার তো জানা সার্কেল সেরম নেই, আমি ছোটবেলা থেকে সেরকম একটা বন্ধু বান্ধব সেরম নেই আমার। তা আমি ওই আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের বললাম। তারা জাস্ট 2-4টে পুলিশ দেখলো, আমরা এজেন্সি টিকে গেল আর কি। মানে 1.5 লক্ষ টাকা প্লাস যা কন্ডিশন। এরকম 2 বছর চলে যাওয়ার পরে তৃতীয় বছর যেটা হয়েছে, তৃতীয় বছর আমার যে টার্নিং পয়েন্ট গেছে। তৃতীয় বছর মনে করলাম যে আমার দ্বারা এলআইসি হবে না, এলআইসি করা যায় নাকি, তাই আমি কাকে বলবো, আমার কাছে লোক কোথায়। ওই সময় আমি একদিন স্যারকে, মানে ফোন তো তুলতাম না, তখন ছোট ফোন ছিল। তা একদিন যাক স্যারের ফোনটা তুললাম, স্যার বলে একবার এসে দেখা করো শুধু। তখন আমি টিভি গিয়ে দেখি আমাদের টিম থেকে সবার লিস্ট লাস্টে আমার নাম, আমি একটাও পলিসি দিইনি। তখন হয়তো মার্চ মাস হতে 2-3 মাস বাকি, 2-3 মাস বাকি মার্চ মাস হতে। 2 জন সেঞ্চুরি করে গেছে, আর 3-4 জন লাইনে আছে, প্রায় 60-70টা পুলিশ করে ফেলেছে, আর আমি একটাও পুলিশে দিইনি। আমি দেখছি স্যার আমার সঙ্গে কোনো কথা বলছেন না, স্যার আমার সঙ্গে কোনো কথা বলছেন না, এড়িয়ে চলছেন। আমি যে বলবো যে আমি আর কাজ করব না, সে বলার সুযোগটা বন্ধু উনি দিচ্ছেন না। শুনছি আর যারা সেঞ্চুরি করেছে বা ভালো কাজ করে তাদের মানে কি বলবো,
মানে যাকে বলে জামাই আদর যাকে বলে, মানে কি বলবো, ঘরের ছেলের মতন সেরকম মানে আদর যত্ন যাকে বলে আর কি। ফলে কি হলো যে আমি ওইখানে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে 100 বলেছি, যারা 100 বলেছি করেছে তাদের এত মানে শ্রদ্ধা করছি করছে, আমি 100 বলেছি করবো। এই যে মাথায় যে থিঙ্কিং, চিন্তা করলাম 100, আমার কিন্তু লোকজন নেই কিন্তু, কার কাছে যাব কাকে বলবো কিচ্ছু জানি না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি 100 বলেছি করবো। যে কাজ সেই মানে মানে সেই মানে যেরকম বলা সেরকম কাজ। বাড়ি এসে আমি যাকে দেখছি আশেপাশে যেখানে যাকে দেখছি, আমার কোনো কিছু মনে তাকিয়ে ওই এলআইসির কথা বলে ফেলছি। ফলে কি হচ্ছে, দেখি বললে কাজ হয়। এতদিন বলতাম না, শুধু অজুহাত দেখাতাম, আমার লোক নাই, আমার লোক জানি না। ওই আশেপাশে দোকান বাড়ি টাড়ি যেখানে যাকে দেখছি, আমি এলআইসির কাজ করি। সোজা সোজা একটা কথা, আমি এলআইসির কাজ করি। ঠিক আছে, এলআইসি তে ভালো এ দারুণ একটা প্রকল্প এসছে, আমি প্রকল্প বলি আর কি। দারুণ একটা প্রকল্প হচ্ছে, এত দিলে এত পাওয়া যাবে। এই যে করতে পারেন, এটা কিন্তু মানে এই মাসেই লঞ্চ করেছে, এই মাসেই লঞ্চ করেছে, আর 1 মাসের জন্য এসছে। মানে এরকম কথা, মানে একদম বান্ডিং, মানে একদম কি বলে 1 মাসের লিমিট বেঁধে দিলাম, যে পরে জানি আমাকে না ঘুরাতে পারে আর কি। আচ্ছা। ফলে কি হলো, সব থেকে ও বছরের টুইট যেটা হয়েছে, যে ও বছর আমাদের স্যারের আন্ডারে 3 জন সেঞ্চুরি করেছিল। তৃতীয় সেঞ্চুরি ম্যান আমি ছিলাম, যে আমি লাস্ট বয় ছিলাম। প্রায় 40-50 জন এজেন্ট ছিল, তার মধ্যে লাস্ট বয় আমি ছিলাম। আর যারা সেঞ্চুরির কাছাকাছি ছিল, এমনকি 80-82টা পুলিশি করেছে, তারাও সেঞ্চুরি করতে পারেনি। মানে 4-5 জন লাইনে ছিল কিন্তু, কিন্তু আমি কিন্তু ছেড়ে দেবো ভেবেছিলাম। আমি কিন্তু আমার সেঞ্চুরি হলো, আমার কিন্তু মুড ঘুরে গেল, আমার পকেটে টাকাও এলো। ফলে কি হলো, আমি ডিসিশন নিয়ে ফেললাম যে আমি সেঞ্চুরির নিচে কথা বলা যাবে না। বাহ, খুব আর ভালো। আমি জিনিসটা বুঝে গেছি, মানুষকে বললেই হবে। তা আমি এরকম বলছি, বলতে বলতে আমি জাস্ট আমার অজান্তে আমি যে ডিভিশন টপার হব, আমার কোনো মাথায় ছিল না। আমার কাজ করতে হবে বা মানুষকে বলতে হবে, ব্যাগ নিয়ে বেরাতে হবে। বাহ। ফলে কি হলো, 2016 সালে দেখলাম, 2016 সালের KMD 1 এখানে আমি 2016 ফেব্রুয়ারি মাস পর্যন্ত সিএলআই চ্যানেলে 1 নম্বর পজিশন ছিল। ওই সময় সোমা মুখার্জি বলে একজন, সে কোনো এক জায়গাতে বাল্ক পলিসি পেলো, যেখানে প্রায় এক জায়গা থেকে হাজারের বেশি পলিসি পেয়ে গেল। আচ্ছা। ফলে আমার আর কি ওই মার্চ মাস কাজ করতে পারলাম না, যে দেখলাম যে আমি আর প্রথম থাকতে পারছি না আর কি। আচ্ছা। ফলে যে কাজের গতি ছিল, গতিটা একটু হারিয়ে ফেললাম আর কি। ফলে ও বছর 2016 সেকেন্ড হলাম, কিন্তু আমি মানে ই করলে আমার প্রথম হতে হবে। আচ্ছা। সেকেন্ড বয়কে কেউ দেখে না, ফার্স্ট বয়কে সবাই মনে রাখে। দ্বিতীয় বছর যেরকম কথা সেরকম, প্রথম দিক দিয়ে শুরু। আমি 2017-তে আমি সিএলআই চ্যানেল আমি 1 নম্বর হয়েছিলাম নাম্বারে। নাম্বারে তারপর থেকে আমি নিয়মিত আমি 100 পলিসি করতাম। কিন্তু আমি দেখলাম যে আমি 100-এর উপরেই করতাম আর কি, মানে সেঞ্চুরি মানে কি, ডিভিশন টপার হতে গেলে তো সেঞ্চুরি করলে হয় না, তার থেকে বেশি বলেছি হয়। 300-র কাছাকাছি বলেছি, এরকম কিছু বলেছি আর কি। তা দেখছি যে এই ছোটখাটো পলিসিতে ল্যাপস হচ্ছে খুব। বলে যেরকম কি হয়েছে ল্যাপস, মানে আমার পায়ের শিকল বেঁধে দিচ্ছে। আমি তখন ওই আপনাদের যে আমাদের মধ্যে যে ওই ক্লাব মেম্বারশিপ আছে, ওতে কোনো অত ফোকাস কখনো রাখিনি। তখন আমি জানতে পারছি যে ক্লাব মেম্বার আমার যা পলিসি, আমার যে ইনকামের লেভেল এসছে, তা আমি মোটামুটি এখন ওই লেভেলে, সিএমটিএম এর লেভেলে আমি আছি। কিন্তু আমার কোনো পদ নেই। তারপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম, না আমি যেন কোয়ালিটি পলিসি করবো, মানে আমি ওই যারা ঠিকঠাক টাকা দেবে মনে হয়, আমি সেইরকম দেখে করবো। ফলে আমার পলিসিটা কমে গেল আর কি। ফলে ধরুন এই আগের বছর আমি এই রানিং বল 2024 এমডি একটি হয়ে গেছে আমার। তো ওই যে আমি কোয়ালিটি পলিসি বাঁচতে শুরু করলাম আর কি। হ্যাঁ, আগের বছর আমি 100 পলিসি করিনি কিন্তু, অ্যাট এ টাইমে কিন্তু পলিসি দিকে আমি ডিভিশন টপার ছিলাম। হুম। কিন্তু আমার অল্প পলিসি করলেও আমার ফোকাস, আমার এই কোন একটা পদে যেতে হবে আর কি, আমি এমডি হয়ে গেলাম আর কি। আচ্ছা। এবার এমডি হয়ে দেখছি যে ধর এমডি তে মজা নেই, মানে আমার যেটা মনে হচ্ছে, আমার মাথায় কিন্তু এই মাঝে যে লেভেলটা ঘুরছেই না। আমার মাঝের একদম পুরো টপ লেভেল চলছে টিউটি। মানে বাহ। আমার আমি দেখেছি মাথায় যেটা একবার নিই, সেটা জানি কি বলে, যে ভগবান বলুন যা বলুন, মানে তথাস্তু করে দেয় আর কি। একদম। তাহলে আমি সিউরি নিয়েছি, আমি আজকে আমাকে এমডি হিসাবে আপনারা দেখছেন। মানে আমি নিজেকে বিশ্বাস করি, আমি নিজের উপর ভরসা আছে, আমি 100% টিউটি করব। তা টিউটি করবো, দেখুন আমি কিন্তু এমডি তে টিকে থাকবো না, আমি টিউটি করব। আর আমি কন্টিনিউ টিউটি করব। বাহ, হুম। খুব ভালো। আর সব থেকে উপর ক্লাব মেম্বার যেটা আছে, আমার কিন্তু এখনো কিন্তু ক্লাব মেম্বার নেই কিন্তু, ল্যাব সেশনের জন্য কিন্তু। কিন্তু আমার এখন আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ আমি, যে সব থেকে উপরে ক্লাব যেটা,
এলিট ক্লাব মেম্বার যেটা এবছর শুরু হয়েছে, আমি ওখানে ঢুকবোই। হ্যাঁ, আজকে দেখছেন না, আজ হচ্ছে 2024 সাল, 5 বছর পরে ধরুন 2024 আর 5 এ কত 2029, 2030-এর পরে যদি আমার সঙ্গে আপনারা কথা বলেন, তখন আমাকে কিন্তু যদি অল ইন্ডিয়া বেসিস যদি যত এলিট ক্লাব মেম্বার থাকবে তার মধ্যে আমাকেও পাবেন, এটা আমার উপর বিশ্বাস আছে। খুব ভালো। আর আমি টট ছাড়া কথা বলবো না, আমার টট হবেই। বাহ। এটা আমার নিজের মধ্যে একটা বিশ্বাস আছে আর কি, যে আপনারাও আশীর্বাদ করবেন জানি আমি এই লেভেলে যেতে পারি। অসম্ভব। আর আর প্রথম যেটা তো বলি পরের প্রশ্ন তোমাকে দুলাল, যেটা হচ্ছে যে তুমি খুব হ্যাঁ, ভালো বললে, যেটা আমি তোমাকে যে হ্যাঁ, জায়গাটা থেকে ইয়ে করছি, তোমার যে জার্নিটা অ্যাজ এ রিক্সা পুলার থেকে এইখানে, তো তুমি রিক্সা হ্যাঁ, চালানোটা কবে থেকে ছেড়ে দিলে? মানে ১ম তো শুরু করেছিলে, মানে এলআইসি তে আসার পরে হ্যাঁ। কতদিন বাদে থেকে তুমি একদম পুরোপুরি এলআইসি তে শুরু করলে? না, না, পুরোপুরি এত ছাড়া যায় না, ইনকাম তো লাগবে, প্রথম দিনে তো ইনকাম আসবে না। প্রথম দিন আমি চালাচ্ছিলাম, মানে আমি কি করলাম, রিক্সা চালাতে চালাতে আমার মনে হলো যে আমার বাবার ফলের ব্যবসা করতেন আর কি, তখন আমার বয়স হয়ে গেছিল। আমি দেখলাম যে এলআইসি টা করবো, সেই সঙ্গে জাস্ট অন্য কিছু একটা ইনকাম রাখতে হয়। প্রথমত আমার গেলেই তো এলআইসি হবে না। হুম। আমি একটা জাস্ট মিধা মার্কেট বলে একটা জায়গা আছে, সেখানে আমি একটা দোকান ভাড়া নিয়েছিলাম খালের সাইডের দিকে। সেখানে যাচ্ছে আমি সবজি, ফল, এগুলো আমি বিক্রি করা শুরু করলাম আর কি। মানে আমি বিকেল বেলাটা আমার বাবা দোকানে বসতেন, আর আমি হচ্ছে মানুষের কাছে এলআইসি প্রচারটা করতাম। আহ ম্যাক্সিমাম আমি দোকানেই থাকতাম। আচ্ছা, যার পরিণাম যেটা হয়েছিল, দ্বিতীয় বছর পর থেকে চাইলাম যে এলআইসি ছেড়ে দেবো। হ্যাঁ, তবে যখন সেঞ্চুরি হয়ে গেল আর কি, পুরো মুড চেঞ্জ, দোকান টোকান বন্ধ, ডিসিশন চেঞ্জ। আচ্ছা, মানে আমি আমার ইনকাম পকেট, আমি দেখছি যে এবার ইনকাম যে আমার পকেটে এসছে, আমি এবার আমি এলআইসি পেশা তুমি বুঝে গেছি পুরো। মানে একদম 100% ব্যবসা বলুন পুরো ক্লোজ। আচ্ছা। বাড়ির থেকে সবাই মানে বারণ করলো, ২০১১ কি করছে। ২০১১ তে তুমি জয়েন করেছিলে, তাই তো এলআইসি তে? জয়েন করেছি। আর হ্যাঁ, তুমি একদম 11, পুরোপুরি 12, এলআইসি 13 তে, সাল থেকে, আচ্ছা ১৩ সাল থেকে তুমি 2013 সাল থেকে পুরোপুরি এলআইসি। মানে ফুল টাইম। তখন এলআইসি ছাড়া আর কিছু না, ফুল টাইম। আচ্ছা, ওই কাজ ছিল আমার, তো নাম টাম লেখা টেখা না, আমার কাজ হচ্ছে মানে এখনো যেটা করি আর কি, যা সকালবেলা আমার ব্যাগ নিয়ে বেরোতে হবে। তবে একটা জিনিস আপনাকে বলি, যে মানুষের টাইম মানে আমার টাইম। মানুষ যদি আমাকে টাইম দেয় ভোর 4টে, তাহলে আমার টাইম ভোর 4টে। মানুষ যদি রাত 2টোয় টাইম দেয়, তাহলে আমার টাইম রাত 2টো। আমার ডিভিশন টপার যখন হয়েছিলাম, আমার কিন্তু মানে অনেকে জানে অনেকে জানে না, যে আমি লাস্ট পলিসি সেল করে বেরিয়েছিলাম, আমি 2:05 না 10-এ বেরিয়েছিলাম, রাত 2:05 না 10। রাস্তায় শুধু কুকুর ছাড়া আর কিছু ছিল না। আচ্ছা, রিসেন্টলি এবছরের কথা বলছি, মানে 1-2 দিন আগের ঘটনা। আমি কোনো এক বাড়ি থেকে পলিসি করে বেরিয়েছি রাত 12টার পরে। আচ্ছা, সে বাড়িতে ঢুকিয়েছিলাম রাত 11টা 20-র পরে। আচ্ছা, তার মানে কি আমার হচ্ছে ফোকাস, ওই যে বললাম না ফোকাস, ফোকাস হচ্ছে আমার এবছরই টিউটি করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু ধারে কাছে নেই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এবছরই টিউটি করতে হবে, পরে রয় না, কাল বলে কিছু হয় না। মানে আজ, মানে আমি আজই বিশ্বাস করি, আমি কালে কিছু বিশ্বাস করি না, কাল মানে কালে খেয়ে যায়। অর্থাৎ করতে হবে এবছর, আশা করছি আমি করতে পারবো। হুম, করবোই। ওই হবে, চেষ্টা করব, চেষ্টা করলে কিছু হবে না, করবো তো করবো। ফোকাস, মানে ফোকাস আমার পাখির চোখ। মানে অর্জুনের জন্য তীরের ছিল যে ওই যে পাখির চোখে, আমার ঠিক তীর হচ্ছে আমি টিওটি। বাহ! আমি এর মধ্যে কোনো ইমিডিয়েট টিক, শিওর টিক কিছু দেখতে পাচ্ছি না। অনেকে হয়তো বিশ্বাস করতে পারছে না, না আমার কিন্তু পাখির চোখ কিন্তু ওখানে। আর আমার পাখির চোখ কিলাম মেম্বার অব দ্য এলিট হবো, ওই বাহ! মাঝে কিছু জায়গা থাকবে না। ঠিক একদম। আছে। আর প্রথমত বলি আপনাদের, আপনার তো প্রশ্ন করবেনই, আমি বলে দিই। অ্যাট এ টাইমে যখন আমি চাকরি করতাম, তখন আমার তো একটা ভাঙ্গা সাইকেল ছিল, ভাঙ্গা সাইকেল। তখন বাইক যে কিনবো, সেটা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম না বাইক কিনবো। আমি যেসব আমি যে খুব একটা হাই লেভেলে কাজ করতাম না, বলতে পারেন জুটো পাট থেকে চণ্ডীপাঠ সবই করতে হতো অফিসে। মানে আমি নামে ব্যাক অফিসে ছিলাম, কিন্তু আমার কি কি কাজ করতে হতো শুনুন, পিয়নের কাজও করতে হতো, মোছামুছিও করতে হতো। মানে যারা আমার হাই লেভেলে সেলসে কাজ করতো, তাদের ধরুন খাবার দাবার এনে দিতে হতো, বা বিভিন্ন জায়গায় পার্টির কাছে পাঠাতো ওরা, যেহেতু মানে ইন্স্যুরেন্স শেয়ার কোম্পানি ছিল, সেই সব জায়গা কিন্তু আমার চেক দিতে যেতে হতো, চেক আনতে যেতে হতো। মানে কি বলবো, সব যা বলবে আমাকে করতে হবে। মানে এইভাবে এইরকম কাজটা ছিল। তবে যা হয় ভালোর জন্য হয়। আমি এট এ টাইমে যেসব হোটেলের পাশ থেকে হেঁটে যেতে গেলে ভয় করতো, যদি আমাকে চোর বলে কেউ ধরে, যদি আমি হোটেলটা পাশ থেকে যাচ্ছি, আমি যদি তাকিয়ে দেখছি,
আমাকে যদি কেউ বলে এই যে চোর হয়তো, সেই সব হোটেল আমি অনেকবার গেছি। মানে আমি কলকাতার এরা বড় বড় হোটেল, কি বলবো, ম্যাক্সিমাম দুই একটা বাদে ম্যাক্সিমাম হোটেল কিন্তু আমি পুরো এলআইসির টাকা সেই সব জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আহ ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় সৌভাগ্য হয়েছে। আমি তো দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, তারও পুরী, মোটামুটি হচ্ছে এটা হচ্ছে এই কিছুদিন আগে একটা ছিল, দুবার হলো বলে, আমি আর গ্যাংটক আমার দুবার হয়েছিল, একবার গিয়েছিলাম। আর এবছর যেটা আর হলো আর কি, যে পাহাড় অঞ্চলে ধস নামার জন্য আমার বাড়ি থেকে যেতে দেয়নি। আচ্ছা। মানে এরকম মোটামুটি আমি ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় এলআইসি টাকা ঘুরে ফেলেছি আর কি। বাহ, খুব সুন্দর। এবছর এমডিএটি করেছি, চাইলে তো হ্যাঁ এলআইসি পুরো দেবে না। হুম, আমি এবছর যাওয়া ভাবছিলাম বিদেশ, কিন্তু এবছর যাব না। হুম, পারিবারিক একটু আমার মানে বাড়ি আমার ডেলিভারির কেস আছে আমার ওয়াইফের। এই সোমবার মানে সামনের দিন হচ্ছে ডেলিভারির ডেটটা পড়েছে আর কি। এই সোমবার, সামনের সোমবারে, কালকে আর কি, হুম, সামনের দিন। বাহ, ফলে এবছর আর ওই সময় আর মাথায় নিচ্ছি না। না না ঠিক। তবে আমি ঠিকই করে নিয়েছি, এর পরের থেকে প্রত্যেক বছরই আমি এমডিএটি তো দূর, আমি তো টিউটি করছি। আমি প্রত্যেক বছরে আমি ওটা আমার যাবো, যে দেশে হোক না কেন আমি যাবো। বাহ, খুব ভালো। এটা আমি একদম ঠিক। আর এই মুহূর্তে আমার আছে, প্রথমে একটা যখন আমার বাইক কেনার ক্ষমতা ছিল না, তখন ধার করে বাইক কিনেছিলাম। আমি বুঝেছিলাম যে আমার ভাঙা সাইকেল দেখলে যে আমি পছন্দ করবো না, যদি একটা বাইক নিয়ে যাই পুরোনো বাইক, সে কিন্তু পছন্দ করার সম্ভাবনা বেশি। ফলে সেটা আমি ফলো পেয়েছি। এরপরে আমি নিউ বাইক নিয়েছি, এখনো বাইক আছে। তবে যেহেতু আমি রিসেন্টলি আমি গাড়ির চার চাকা নিয়ে ফেলতাম, যেহেতু এই রিসেন্টলি একটা বেবি আসার সব আসবে আর কি, ছেলে মেয়ে জানি না, যে হোক তো বেবি তো বেবি। এই ধরুন বেবি আসা, ধরুন আমি বেবির মুখে ভাত দেওয়ার আগে আমি চার চাকাটা নিয়ে নেবো। বাহ, মানে এটা আমার বিশ্বাস। ধরুন বাহ, 6 মাসে বেবির মুখে ভাত দেবো, তার আগে আমার চার চাকা থাকবে। বাহ, অসাধারণ। মানে এটা আমি বলেই তো করবো, আমি চার চাকা নেবো। এখন ছোট নেবো, এর পরবর্তী সময় আমি নিশ্চয়ই টিউটি করতে পারলে তখন তো কোনো সমস্যাই নেই, এই সবথেকে বিগ গাড়ি নেবো। একদম, মানে এটা আমার মানে আশা না, এটা আমি নেবো আর কি, করবো। একদম, একদম। তোমাকে পরের যে প্রশ্ন, আমাদের যারা ভিউয়ার দেখছেন, আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কারণ এই ধরনের প্রোগ্রাম আমরা এরকম যারা একদম গ্রাসরুট লেভেল থেকে সাকসেসের জায়গায় পৌঁছেছে, এবং আপনাদেরও মনে হবে যে এটা সম্ভব। অনেকেই যারা মনে করেন যে না এটা সম্ভব নয়, আমরা ছেড়ে দেবো প্রফেশনটা, বা এইভাবে হচ্ছে না, কেরিয়ার করতে পারছে না, এমডিআরটি শুধু স্বপ্ন বা গল্প, কিন্তু তা নয়, চাইলে হওয়া যায়। এবং দুলাল আমাদের একটা খুব জাজ্বল্য আমাদের প্রমাণ যে এরকম ভাবনা ভাবতে পারলে তবে হয়। দুলাল, তোমার আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, ডেইলি তুমি হ্যাঁ স্যার, বলুন। কটা করে মিটিং তুমি করো রোজ? ডেইলি মিটিং বলতে যে বলে না, আমার তো ওই বললাম, হ্যাঁ, আমি ওইরকম ভাবে কিছু করি না। আমার কাজ হচ্ছে সকালবেলা ব্যাগ নিয়ে আমার বেরাতে হবে। আচ্ছা, ঠিক আছে, মিটিং বলতে আমার 10-15টাও হতে পারে। আচ্ছা। মিটিং আমি কথা বলবো, মানে আমার কাজ হচ্ছে কারোর সঙ্গে দেখা হলে তার সঙ্গে এলআইসি মানে গল্প পুরো কোল করতে হবে। ক্যানভাসিং তোমার। একদম আননোন লোকের সাথেই কথা হ্যাঁ, বলো। পুরো কলকাতা সিং। কিভাবে শুরু করো তুমি আমার তাহলে? এই যে আমি শুরু বলতে কি, ধরুন কারো কাছে গেলাম আর কি, হ্যাঁ, ওই যে কথাই আসুক না কেন, আমার যে কাজ সেটা আমার আসবেই। হুম, আমার এটা এখন রক্তে মিশে গেছে আর কি। হুম, হুম। হুম, আমার কাছে কার্ড থাকে, প্রয়োজনে কার্ড দিই। হুম, প্রথমে আমি এরকম বলি যে আমি এলআইসি তে কাজ করি, আর যে যদি এলআইসির কোনো সমস্যা যদি থাকে, হুম, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো মিটিয়ে দেবো। আমি কোনো এর জন্য চার্জ নিই না কিন্তু। হ্যাঁ, যদি আমাকে আশীর্বাদ করতে চান, আশীর্বাদ করতে পারেন। মানে এলআইসি যদি করতে চায় আর কি, আপনি করতে পারছেন না, তখন আশেপাশে কেউ করতে চাইছে, সেটা মানে আমাকে দিতে পারেন, রেফারেন্স দিতে পারেন। কিন্তু আমি এই যে কাজটা করিয়ে দেবো আপনাকে, এর জন্য আমি কোনো চার্জ নেবো না। এটার জন্য আমার কাজটা মূলত হয় আর কি, মানুষ আমাকে বিশ্বাস করে আর কি। আমি কিন্তু কোনো চার্জ নিই না। মানে আমি আমার স্টাফকে পাঠাই বা নিজে যাই যাই করি না কেন, আমি কিন্তু চার্জ নিই না। এর ফলে আমি মানে অনেক পেয়েছি। মানে অনেক পুলিশ হোল্ডার আমাকে বলেছে যে আপনি এমন একজন মানুষ যে অন্যরা এই যে সব কাজ করিয়ে দিচ্ছেন। মানে শুধু আমার এলআইসি সেক্টর না, কোন পোস্ট অফিসের কোনো সমস্যা আছে, আমি পোস্ট অফিসের সমস্যা মিটিয়ে দিলাম, তার সঙ্গে আমি মানে 2-3 বার তো পোস্ট অফিসে গেলামও, তার কাছে মিটে গেল। ব্যাংকে গেলাম, ব্যাংকের কোনো সমস্যা ছিল, কাজটা মিটে গেল। না, আমি কিন্তু একবার এলআইসির কথা বলি না। তার উল্টো মানে আমাকে বলে যে আপনাদের কি পলিসি আছে ভালো বলুন। তার মানে এটা কি হয়, আমি দেখেছি, আমি বলিনি, সে যখন আমার জানতে চাইছে না, 100% ক্লোজ হয়। ওখানে 99% বলে কোনো কথা হয় না।
আমি ওখানে যদি ওইটা করতাম, আগে পলিসির কথা বলতাম, তাহলে কিন্তু ক্লোজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো কিন্তু। যেহেতু আমি এমন হাবভাব থাকে যে ও জানে আমি এলআইসির কাজ করি, কিন্তু আমি এলআইসির কোনো কথাই বলি না। সে যে কাজ চাইছে তার কাজটা মিটিয়ে দিচ্ছি। এই আমি যে মানে তার একজন একটা প্যান কার্ড চাই, প্যান কার্ড। আমাকে ফোন করে বললো, বাবু তুমি কি প্যান কার্ড করো? আমি, হ্যাঁ প্যান কার্ড করি, কেন করবো না, করি। তাহলে একটু আসতে পারবে অমুক দিন। আমি আমার অন্যদিক কাজ ছিল, আমি তো গেলে আমি তো 11টার পরে যেতে হবে, 11টার আগে তো আমি যেতে পারবো না। আমি তো ফিরতে ফিরতে আমার 11টা বেজে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি 12টার পরেও আসতে পারো। আমি ঠিক আছে। আমি 11টা 15 20 ঢুকলাম, প্যান কার্ড করার জন্য গেলাম, কিন্তু কি করতে, প্যান কার্ড। তা আমি করি এলআইসি, শুধু প্যান কার্ড করে আমি বললো মানে চলে আসবো? আমি কি সেখানে এলআইসি বলবো না? প্রথম তো বলি, এই যে আমাকে প্যান কার্ড করতে ডাকলো আর কি, এর কাছে আগে কোনো এলআইসি নেই আমার, করেননি আগে। কারো কাছ থেকে শুনেছে আমি এসব করি আর কি, তাই ডেকেছে, বুঝিয়েছি, ভালো লেগেছে। জাস্ট আমি কিন্তু সেখান থেকে কিন্তু এটা করতে পেরেছি। এই সঙ্গে সঙ্গে আরেকটু বলি আপনাকে, যে কেন আমাকে প্যান কার্ড করতে ডাকবে, কেন, তারও কারণ আছে। শুনলে অবাক হবেন, প্যান কার্ড করতে স্টাম্প ফি লাগে 107 টাকা। আমি প্যান কার্ড করতে নিয়ে 110 টাকা। সাইবার ক্যাফে প্যান কার্ড করতে গেলে 250 টাকা নেয়। আর আমাকে কেন রাখলো? কারণ তারা সাইবার ক্যাফে খোঁজ নিয়ে দেখেছে, সেখানে 250 টাকা বলেছে। আর আমি একমাত্র বান্দা আছি, মানে পাগল বান্দা, যে কিনা মানে 110 টাকা প্যান কার্ড করে দেয়। ফলে দেখুন কি, দেখুন আমি কি চাইছি, 110 টাকা প্যান কার্ড করতে গেলাম, এটা কি আমার লস হলো কিছু? এই যে আমি একটা পলিসি পেলাম, একদম। তা ওখানেই তো আমার পকেটটা পড়লো। আমি কি 250 টাকা নিলে আমার কি হতো, সে তো ওখান থেকে করতো, হুম, ঠিক। সাইবার ক্যাফে আমাকে ডাকতো না। না। এরকম কিছু কিছু অ্যাক্টিভিটি করতে হয়। মানে আমি একটা আমার যে অনেকেই জানে না যে আমি প্যান কার্ডটা, আমি যে এটা গোপনতা, যে আমি কিন্তু 110 টাকা প্যান কার্ড করি। 110 টাকা, 107 টাকা নিতাম, 3 টাকা খুঁজে দিতাম, ওই জন্য আমি লেভেল রেখেছি। কারণ যে পেপারটা দেয় ওটা জেরক্স করতে হয়, ও জেরক্সেও 3 টাকা লেগে যায়। আমি কিন্তু ওই লাভের জন্য কিছু করি না। ওকে। মানে এইভাবে আমার কাজটা চলে মোটামুটি। আর সার্ভিসিং বলে তো আমি আছি, যা বলবে আমি সবই করে দেবো। হ্যাঁ, আচ্ছা। লিগালি। আনলিগালি আমি কিছু করি না, সবই লিগালি আর কি। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন। এই যে ধরো তুমি তো অচেনা লোককে বলো বা বলো, তো তোমার যেকোনো হ্যাঁ। একটা খুব মজার সেলস এক্সপেরিয়েন্স বলো, যেখানে তুমি করেছো, মানে হট করে লোকটাকে অ্যাপ্রোচ করেছো এবং সেখান থেকে একটা রেজাল্ট চলে এসেছে। তোমার যদি এরকম কোনো ঘটনা আচ্ছা, মনে। একটা ঘটনা বলি। মানে মানুষ বলবে যে আমি গল্প করছি, শুনুন আমি বলি আর কি। আমি একটা এই রিসেন্টলি, বেশি দিন হবে না, বছরখানে হবে, বছরখানে হয়নি আর কি। বছর, হ্যাঁ প্রায় 9 9 10 মাস হয়েছে আর কি। আমি কি করেছি, মানে আমি জাস্ট আমি মোটামুটি আমার স্যারের অফিসে আমি এটা করি আর কি, ওই টাকা পয়সা জমা করি। সেদিনকে কোনো কারণে আমি একটা অঞ্চলে, মানে মুসলিম বেল্ট, সেই অঞ্চলটায় আমি, একজন আমাকে টাকা দিয়েছিল, কিন্তু সেই অঞ্চলে সেদিনে যাওয়ার ছিল, কিন্তু তার আমি টাকাটা দিতে ভুলে গেছি আর কি। মানে আমি সবসময় মনে করি যা হয় ভালোর জন্য হয়, তা টাকা দিতে ভুলে গেছি। ওরে বাপরে, আমি তো ওখানে যাবো, আমি তো রিসিপ্টটা জমা করিনি, মানে টাকাটা জমা করিনি, তাহলে তাকে তো রিসিপ্টটা দিতে হবে। তা আমি কি করেছি, মানে আহ, আমি সবসময় জয়েন্টলি কাজ করি আর কি। কলকাতা যেটা একা একা হয় না, যতই আমি মহারথী হই না কেন, আমি যেটা দেখেছি আমি, আম, ধরুন কেউ কিছু জানে না, আমার সঙ্গে কোনো একটা স্টাফ থাকলেও, তাহলে মানে কি এর মধ্যে একটা থাকে আর কি। হ্যাঁ, আর কোনো যদি এজেন্ট থাকে তা তো আরো ভালো হয় আর কি। মানে যদি বলে আমি একা একা কলকাতা করবো, একা একা সব কাজ হয়ে যায়, এটা মানে আমি পারি না করতে আর কি। আমি 2016 17-তে আমার সঙ্গে স্টাফ থাকতো, আমার সঙ্গে স্টাফ থাকতো, স্টাফ গিয়ে ডাকতো, আমি কথা বলতাম আর কি। ঠিক আছে, এইভাবে হতো। মানে আমি একা একা, একা গেলাম, নমস্কার করলাম, দৌড় টুকলাম, ওটা আমি করি না। এটাও আমার একটা বললাম যে আমি যেটা করি আর কি, যেটা মানুষের কাজে লাগে। মানে আমি একা বললাম, বেরিয়ে গেলাম, কাজ হবে না কিন্তু। মানে যদি যারা স্টাফ রাখার ক্ষমতা নেই, তাদের যেটা করতে হবে, তাদের কোনো এক অন্য এজেন্টের সঙ্গে জয়েন্টলি, মানে ডোর টু ডোর কনফারেন্সি বলুন, দোকানে দোকানে যাওয়া বলুন, সেইভাবে কাজ করতে হবে। আমি যেটা মনে করি আর কি, আমি যেভাবে এই বন্ধু আসতে পেরেছি আর কি। নাহলে স্টাফ রাখতে বললে নিজের স্টাফের সঙ্গে যাওয়া যেতে পারে আর কি। 16 সালে আমার এমন একটা লেভেল চলে এসেছিল, আমি স্টাফ রাখার ক্ষমতা হয়ে গেছিল, ফলে আমি স্টাফ দ্বারা কাজটা করতে পেরেছি আর কি।
আহ 16-17-তে আর কি, এই আর কি। তখন থেকে আমার স্টাফ চলে, এখন স্টাফ আছে। তোমার সেলস যেটা আমাকে জানতে চাইলেন সেটা বলি। তা আমি একজনের সঙ্গে করতাম যে ডোর টু ডোর কাজ করি আর কি। তার মোবাইল থেকে বললাম যে দিদি, আহ, একটা দিদির সঙ্গে আমি, দিদি যে আমি তো একটা টাকা জমা দিইনি, আর আমাকে আপনারা বোকাও বলতে পারেন, কারণ হচ্ছে এই মুহূর্তে এত আধুনিক যুগেও আমি কিন্তু এখন ওই নিজের ইচ্ছে পেটিএম ফিটিএম ওই কিছু রাখিনি আর কি। তারও কারণ আছে, অন্য কারণের জন্য রিজনে রাখিনি আর কি। তা বললাম দিদি এই টাকাটা জমা করতে হবে, তা মোটামুটি একটু নিয়ে নেন তো। সে একটু আমার থেকে অনেক নিচু, মানে কি বল, নিচু কাউকে বলবো না, সবাই আমরা লাইসেন্স রাখতো। তার কাছে ওগুলো সব আছে। তা তার মোবাইলে টাকাটা জমা করলাম। তা কাছাকাছির মধ্যে একটা সাইবার কাছে প্রিন্টারটা বার করতে হবে। তা আমি একটা প্রিন্টার দেখলাম, একটা সাইবার কার্ড দেখলাম, সাইবার কার্ড দেখে আমি বললাম সেই যেমন দিদি জিজ্ঞেস করুন তো এই প্রিন্টার করতে কত নেবে। তা সে প্রিন্টারটা 10 টাকা বলেছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার 10 টাকা বলেছে। সে দিদি শুনেছে 5 টাকা। আমাকে বলেছে, বলছে মানে দাদা আমি সে বলেছি কিন্তু মানে 5 টাকা বলেছে, 5 টাকা বলেছে, তাহলে এটা করে নি এখান থেকে। তো অনেক জায়গা আছে উনি যদি, আমি যদি আজ শুনতাম 10 টাকা, যেতামই না। আমি 5 টাকা, ঠিক আছে তাহলে বার করে নি। তা ওখানে সেই দোকানে গেলাম, প্রিন্টারটা বার করলাম, টাকা দেওয়ার সময় যখন 5 টাকা দিলাম, বলে 10 টাকা। দিদি তো চলে রেগে গেছে। আমি দিদিকে হাত দিলাম, আমার একটা আছে, আমি হাত দেখালে দিদি, মানে উনি আমার থেকে অনেক বয়সে বড় আর কি। ধরুন আমার বয়স এখন 45, তার বয়স ধরুন তখন 67 বছর টছর এরকম এজেন্সি করে। জাস্ট আমাকে দাদাই বলে, মানে ঈশ্বরের সম্মানের খাতিরে। আমি জাস্ট হাতটা এরকম করলাম, সে থেমে গেল। আমি 10 টাকায় দিলাম তাকে হাসি মুখে, সবসময় মুখে আমার পেয়েছে হাসি থাকে। 10 টাকা দিয়ে আমি তাকে বললাম, দেখো এই যে রিসিপ্টটা দেখছো, এটা এলআইসি, তোমাদের এলাকারই একটা ছেলে আবু হোসেন মোল্লা, তোমাদের এলাকারই একটা ছেলে, আর যে দোকান থেকে প্রিন্টার বার করে সে মুসলিম ছেলে। তোমাদের তো হয়তো চেনো, হয়তো বয়স বেশি না, ওই 30-32 বছর বয়স। আর তুমি তো তোমার বয়সে ওইরকমই হবে আর কি। তা তোমার কি এলআইসি আছে? বলে না, আমাদের এলআইসি নেই, আমাদের ধর্ম অনুযায়ী আমাদের আমরা সুদ নেওয়া বারণ। আমি বললাম ভাই এ তো আবু হোসেন মোল্লা, এ তো মুসলিম না, তুমি তো মুসলিম, তাহলে আহ, তবে তোমার সঙ্গে এই সময় কথা বলবো। তুমি তো সাইবার চালাচ্ছ, তুমি শিক্ষিত ব্যক্তি, তুমি বুঝতে পারবে জিনিসটা। প্রথমত বলি এলআইসি সুদ দেয় না। আমি সেইভাবে এলআইসির যে আমি মুসলিম বিলডে যেভাবে কথা বলতে হয়, মুসলিম বিলদের কথা মানে কাজ করতে হতো, আমার একটা ওদের কি বললে ওদের কন্ট্রোলে নেওয়া যায়, সেটা আমার মধ্যে চলে এসেছিল আর কি। আমি সেইভাবে 2-4টে কথা বললাম, বলার পরে আমি বললাম একবার তোমাকে জাস্ট একবার দেখাবো। বলে আপনি দেখাবেন, দেখিয়ে কি করবেন বলুন, আমি তো করবো না। কি বললো, আপনি দেখাবেন, আমি তো করবো না। ঠিক আছে তুমি করবে না, দেখতে কি আছে, দেখো না। বলে শুধু আপনার সময় নষ্ট যাবে। আমি বলছি আমার কাজই হচ্ছে এটা, এতে আমার সময় নষ্ট হবে না। আমি কি করলাম, আমার একটা আছে, আমি মুখে কিছু বলি না। আমি সবসময় যেটা করি, যে আমি খাতা কলমে দেখাই। আমি আমার এ4 সাইজে একটা পেজ বার করলাম। আমি কি করলাম যে এত দিলে এত পাবে। আমি যেটা করি, আমি 2-3টা পরিচিত কম্বিনেশন করে আমি কিন্তু ইটা দেখাই আর কি, প্রেজেন্টেশনটা দিই। এর উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি তাকে এরকম ভাবে দেখাচ্ছি, ধরুন তুমি যদি শর্ট টাইম যায়, এত করে ধরো 200 টাকা যদি প্রতিদিন দাও ডেইলি, টাইম 5 বছর, 5 বছর ধরে ইউলিপের যে বেনিফিটটা দেখায় সেই অ্যামাউন্টটা বলে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, তুমি যদি 5 বছরের পরে টাকা নিতে চলে, অপশন 2-3টে আছে, 2-3টে অপশন বলি আমি। প্রথম অপশন এটা। দ্বিতীয় অপশন হচ্ছে, তুমি একটানা যদি 16 ইয়ার চালাও, 16 বছর, তাহলে এত পাবে, মানে 914, আমরা সবাই জানি। হ্যাঁ, পার্টি তো জানে না কিছু, আমি জানি এটা। হ্যাঁ, তবে আর একটা ভালো খবর আছে, যদি তুমি তৃতীয় অপশনে যাও, তুমি টাকা 16 বছরই দেবে, পরের 9 বছর দেবে না কিন্তু, কিন্তু পরের 9 বছর পরে নেবে, তার টাকা ডবলেরও বেশি পাবে। তার মানে কি, প্রেজেন্টেশন প্রথমবারে আমি কত দিয়ে কত পাচ্ছে বুঝিয়ে দিলাম, যে শর্ট টাইমের যে এটা আসে, মানে অস্ত্রটা তীরটা আসে, প্রথমে শর্ট টাইমটা কিন্তু আমি হ্যান্ডেল করে দিলাম 5 বছর বলে। ঠিক আছে। ওকে। তারপরে আহ
এইভাবে মোটামুটি 3টের কম্বিনেশন আমি বুঝাই প্রথম। এবার কি কি বেনিফিট আছে, লোন নেওয়া যাবে, এটা আছে, যা যা আছে, এরকম প্রায় মিনিমাম 8টা থেকে 9টা আমি লিখে লিখে দেখাই আর কি। দেখানোর পরে বলছে মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। ঠিক আছে, আমি ক্লোজিং এর একটা নিয়ম হচ্ছে, আমি তাকে কোনো প্রশ্ন করতে দিই না। আমি আমার ঢং বলার পরেই আমি তাকে একটা জিজ্ঞেস করলাম যে উম, তোমাকে, আমার মতে এই যে তোমার বয়স এখন মাত্র, কত বয়স তোমার? বলে আমারও হলো এই 30। তোমার মতে এই যে এইটা শেষেরটা 9 বছর দিয়ে এইটা নেবে, মানে আমি তাকে বলে দিই, ডিসিশন নিতে পারে না, আমি তাকে ডিসিশন দিয়ে দিই এইটা তোমার ক্ষেত্রে ঠিক হবে। এবার এইরকম সময় তার আব্বা চলে এসেছে। আব্বা চলে এসে বলল যে 16 বছর 9 বছর, তুই এক কাজ কর তাহলে, 16 বছরটা ঠিকঠাক আছে, তাহলে তো আরো ভালো প্রয়োজন পেয়ে গেলাম। তার আব্বা মানে বলে দিচ্ছে যে 16 বছর, তাহলে বোঝা হয়ে গেছে আমার। আমি তাকে এবার বললাম যে করতে হবে তোমার ওই, তোমার তো সাইবার কার্ড সবই আছে, আধার কার্ড, ছবি, এগুলো তো সবই তোমার কাছে আছে। হ্যাঁ আছে, আমার মোবাইলে আছে, প্রিন্ট করে বার করা যাবে। আচ্ছা, তাহলে কিছুই না, আমি সঙ্গে সঙ্গে মানে কি বলবো, ফর্মটা বার করলাম। প্রথম দেখা কিন্তু, ফর্মটা বার করে সেখানে তার সঙ্গে অন্যান্য গল্প তো থাকি, নাহলে তো ওইভাবে হয় না, পুরো তো মনে থাকে না। আমি জাস্ট তাকে, আর আমার সঙ্গে যে দিদি গেছিল, সে বলি আপনাকে 11:30 ঢুকেছিলাম, 2টোর পরে মানে 1টার পরে সেখান থেকে বেরিয়েছিলাম। 2-3 বার দিদি মানে টুল দিয়েছিল বসার, সে 3বার উঠেছে, 3বার হাত দেখে ওনাকে বসিয়েছি। সে মনে করছে যে আজকে হবে না, পরে হবে। আমি জানি আজকে এর কাছ থেকে নেবো টাকা। প্রথম আমাকে জিজ্ঞেস করেছিল যে মানে প্রথমে আমি ফর্মটা বার করলাম, সই করবে না মনে করছে। আমি বললাম, বাবু এই অটোগ্রাফি তো দেবে, তোমার চিন্তা করতে হবে না, এই পেপারটা যেটা সই করে তোমার কাছেই রেখে যাও, এটা তোমার কাছেই রেখে যাবো। তুমি যখন সিদ্ধান্ত নেবে, যখন টাকা পয়সা দেবে, তুমি যদি চিন্তা ভাবনা করো তখন করবে, বলে যা সইটা করালাম। বলে এখন টাকা পয়সা দিতে হবে না? না না, কিছু দিতে হবে না। সই যে হয়ে গেল। প্রথম সই হওয়ার পরে এবার বললাম, বাবু তোমার ফটো আছে? হ্যাঁ ফটো আছে। তাহলে কাজটা এগিয়ে রাখি, পরে করবে ঠিক, কাজটা এগিয়ে রাখি। ফটো লাগালাম। এবার নমিনি, তার একটা শুনলাম ছেলে আছে, ছেলে নমিনি, না ছেলে নমিনিটা তার ওই যে ওয়াইফ এরিয়ে রাখবে, অ্যাপয়েন্টি। appointee। সে কাগজ তো এক এক করে নিলাম, মানে তখনও বলছে না কিন্তু, মানে আজকে হচ্ছে। সব এক এক করে কাগজ নিয়ে সে, আমি পেপার গুলো সব ঢুকিয়ে দিলাম ফর্মের মধ্যে, হয়ে গেল। এবার তার ডিটেলস সব লিখলাম, একটা মানে একটা ডাটা সিস্টেম, সবকিছু লেখার পরে আমি বললাম, বাবু সবকিছু তো হয়ে গেছে, শুধু একটা জিনিস বাকি আছে। দেখো, লাইফ ইন্সুরেন্স কত ইন্ডিয়া একটা সরকারি সংস্থা, তোমার তো চেক বই নিশ্চয়ই আছে। জাস্ট তুমি যদি একটা চেক দিতে আর কি, তাহলে সবকিছু হয়ে যায়। তখন হাসছে, বলে আমি জানতাম আপনি এরকম কিছু বলবেন। হ্যাঁ, তা আমি বললাম, আমি তো টাকা নেবো না, তুমি আমাকে চেনো না জানি, তুমি তো এলআইসি নামে চেক দিই, এলআইসি ছাড়া কেউ চেক নিতে পারবে নাকি? দেই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, কত পুরো কথাটা লিখবে তুমি, টাকাটা তুমি লিখবে, তো সেখানে তো তোমার তো হচ্ছেই, টাকা কাকে আমাকে দিচ্ছ না, তুমি এলআইসি কে দিচ্ছ। তো না, এক কাজ করি, যে চেক না, আমি ক্যাশই দিচ্ছি। ক্যাশ বেশি আনতে পারিনি, ওই 10,000-এর কাছাকাছি কোয়ার্টারলি লিমিটে একটা টাকা আনলাম। মানে সেটা কি না, মানে সাইবার ক্যাফে গিয়ে একটা পিন বার করলাম, সে 5 টাকা বেশি নিল। মানে যদি জানতাম যদি 10 টাকা, তাহলে আমি করতামই না। কিন্তু দেখুন, আমার কাছ থেকে 5 টাকা বেশি নিয়েছে, আমি কি করলাম? আমি কত বেশি নিলাম। আর হ্যাঁ। আমার সঙ্গে যে গেছে, সে কিন্তু 3বার উঠেছে, তার কিন্তু বুঝতে পারছে না কিন্তু, মানে বুঝতে হবে পার্টি কিসে চলছে। আমি একটু বলি আপনাদের, আমি বুঝানোর পরে আমি এমন প্রশ্ন করি, হ্যাঁ বললেও পুলিশে হচ্ছে, না বললেও পুলিশে হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যারা যারা শুনছে তাদের সুবিধা হবে আর কি। আমি প্রথমে বলি বাবু আর দিদি, মানে আমি কিন্তু কাউকে বৌদি বলি না। হুম, দিদি বা দাদা, যে বা ছোট বয়স হলে বাবু বা বোন, এরকম বলে বলি যে তোমার ফটো আছে? যদি বলেছে ফটো নেই,
বা ফটো আছে, তার মানে সে কিন্তু রাজি হয়ে গেছে পলিসি করার জন্য, আমার বুঝতে হবে তখনই, পরে না কিন্তু। পরে কবে কবে আসবে বলে কোনোদিন পলিসি হবে না। হ্যাঁ, যদি বলে ফটো নেই, ঠিক আছে, এখন স্মার্ট যুগ, মানে আমার মোবাইলে আমি ফটো তুলে নিচ্ছি, বলে ক্যামেরা তো আমার হাতে রয়েছে, আমি ফটো তুলে নিচ্ছি, এই জন্য চিন্তা করতে হবে না। সেল হয়ে গেল কিন্তু ওখানে, ঠিক। সঙ্গে সঙ্গে ফটো তোলা হয়ে গেল। বাহ, খুব ফটো সুন্দর। তোলা হলে সই পরে কিন্তু। এবার হচ্ছে ডকুমেন্টস, আধার কার্ড ভোটার কার্ড বলে জেরক্স নেই, জেরক্স মেশিন তো নিয়ে ঘুরি আমি, আমি কিন্তু ছবি তুলে নিই, আমি কিন্তু কি বলবো, সবার লাস্টে কিন্তু ফর্মে সই করাই আমি। ওই যে ওইরকমই, মানে আজকে কিছু করতে হবে না, আজকে টাকা পয়সা দিতেই হবে না। আচ্ছা, আচ্ছা, টাকা পয়সা লাস্টে, আগে যদি টাকা পয়সার গল্প চলে আসে কিন্তু না হয়ে যায় কিন্তু। আচ্ছা। ওদিনকে যদি ওখান থেকে সে মানে মানে সই না করানো যায়, হুম, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% না হবে। আর একটা জিনিস বলি আমি, আমার কাছে যদি চেক বা ক্যাশ একবার পড়ে যায়, 1 মিনিট পরে যে তার ঘর থেকে বেরিয়ে গেছি, পরক্ষণে যদি বলে আমাকে যে বাবু জমা করো না বা কিছু, আমি বলে দিই যে আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি, ওখানে ডাউনলোড হয়ে গেছে, আমি এখন কিচ্ছু করতে পারবো না। চেক বা ক্যাশ দিয়ে দিয়েছে, পরক্ষণে ফোন করে বললো জমা করো না, একটু বাড়িতে বলতে অসুবিধা আছে, আমি কি করবো? আপনি রাজি হয়েছিলেন, আমি কিন্তু অফিসে আমি দিয়ে দিয়েছি, আমি এই টাকা ফেরত দিতে পারবো না। ব্রাঞ্চ ম্যানেজার বুক করে নিয়েছে, ঘর থেকে পা বেরিয়েছি, 1 মিনিট পরে যদি ফোন আসে, সে কিন্তু আমার কাছে টাকা বলুন চেক বলুন কিছু নিতে পারবে না। কারণ আমার ফোনের কথা এটাই বলি যে আমি ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করে দিয়েছি, আমাদের একটা সোজা সোজা কথা টার্গেট থাকে, আজ কি কাজ করলাম রিপোর্ট দিতে হয়। আপনার কাছে পুলিশের কলেজ হয়েছে, আমি রিপোর্ট দিয়ে দিয়েছি যে এই অ্যামাউন্টের অমুক করেছে, ওখানে কিন্তু স্যার সঙ্গে সঙ্গে টাকা অ্যামাউন্ট মেশিনে নিয়ে নিয়েছে, ওখান থেকে আর বার করা যাবে না। ফলে আমার কি হয়, তো অনেক ফোন পরে এলেও আমার কাছে একবার টাকা পড়ে গেলে কিন্তু আমার কাছে আর নিতে পারে না। এইটা কিন্তু আমি মেনটেন করে চলি আর কি। আর যেটা বললাম কলেজিং, যদি হ্যাঁ বা নাই উত্তর রাখি আর কি, আমি বোঝানোর পরেই আমি ওই কাগজপত্র চাই। ফলে কিন্তু আমার ছেলেটা আছে কিন্তু পর, মানে পরের জন্য কিছু ফেলে রাখি না। বাহ, খুব। কাল বললাম না ফোকাস একটা, কাল বলে কিছু হয় না। বাহ। ঠিক আছে, আমি নতুন জায়গায় যাচ্ছি, যে ছোট দেখুন, কোয়ার্টারলি ধরুন মাসে 3,000 দেবে, কোয়ার্টারলি 10,000 দেবে, এটার জন্য আবার কাল কেন? হ্যাঁ, মাসে 1 লাখ দেবে, তার জন্য কাল আসতে হবে, সে বুঝবে শুনবে। মাসে 10 মানে মাসে 3,000 মানে মাসে 3,000 দেবে, 1,000 দেবে, তার জন্য কাল কেন? ঠিক। তার জন্য কাল আমার টাইম আছে নাকি? হুম, ফোকাস দিতে হবে, এর কাছে বলছি মানে আজকে আমি সেল করব, টাকা নিয়ে যাব। হ্যাঁ, টাকার কথা আগে বলা যাবে না, টাকা পরে নেবো, মানে বলবো আজকে কিচ্ছু লাগবে না। এইটা হচ্ছে আমার একটা কি বলবো সেলিং টেকনিক বললাম, মানে অনেকের এটা কাজে লাগতে পারে বলে আমি এটা শেয়ার করলাম। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ দুলাল, তোমার টাইম দেওয়ার জন্য। এবং আমরা খুব ছোট্ট স্প্যানেতে তোমার সাথে ইন্টারভিউ করে ২-৩টে জিনিস খুব ভালো ফিলিং হলো। যেটা হচ্ছে তুমি যে একটা রিক্সা পুলারও যে আজকে এমডিআরটি বা আজকে এই জায়গায় পৌঁছাতে পারে এবং ভাবলে হয়, এবং ছোট, ছোট পলিসি এবং তোমার যে অ্যাটিটিউড, কিভাবে পলিসি অ্যাপ্রোচ করব এবং অচেনা লোককে বলবো এবং সেখান থেকে পলিসি বার করব। আমাদের যারা নতুন যারা দেখছে, মানে নতুন এজেন্ট যারা একদম কেরিয়ার শুরু করেছে, তাদের জন্য সত্যি এটা একটা খুব শেখার জায়গা যে তারা কিভাবে একদম অ্যাপ্রোচ এর জায়গায় করতে পারবে। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, যেটা হচ্ছে যে তুমি আজকে এই জায়গায় পৌঁছে তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? এবং তুমি কোন জায়গায় পৌঁছাতে চাও নিজেকে নিয়ে? আমাকে যদি শেয়ার করো ভালো হয়। আম, সেটা বলি, মানে আম, আমি তো ভবিষ্যতে আমি এটা আগেই বলে দিয়েছি, তাও বলি একবার। হুম, দেখুন, কিউটির নিচে কথা বললে হবে না, আমার ফোকাস হচ্ছে কিউটি আর হচ্ছে এলিট ক্লাব মেম্বার। হ্যাঁ, যদি বাঁচতে হয়, মানে যদি মানে এট এ টাইমে যদি আমি বেশি না, আহ, আর যদি 5টা বছর আমি বেঁচে থাকি, তাহলেও যেন লোকে আমাকে মনে রাখে আর কি। হ্যাঁ, যা হয়ে গেছে আমি পাস, কি করেছি না করেছি আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি এট এ টাইমে ধরুন একটা বস্তিতে আমার আহ, বস্তির ছেলে বলে, যে বস্তির লোকজন আর কি আছে তার কি আছে, এটা নিচের ব্যারিকেডে আর কি। হ্যাঁ, আমি বস্তিতে থাকি বলে আমার বড় পুলিশ হবে না, এইটা মানে কি বলবো আর, যে আমার বড় লোকের সঙ্গে পরিচয় নেই হবে না, ওটা একটা মনের ব্যারিকেড আর কি। কিন্তু ওরম মনের ব্যারিকেড বলি আপনাকে যে আমার কিন্তু মাসে
মাসে 1,04,000 টাকা দেয় এমন পুলিশ হোল্ডারও আছে। কিন্তু কোথায় থাকি? মানে আমি এখনো মানে কি বলবো, সিঁড়ির এক পা শুধু উঠেছি। এমডিএটি মানে জাস্ট আমি 3 তলায় যাব বা 4 তলায় যাব, শুধু সিঁড়ি নিচতলায় শুধু পা দিয়েছি। ঠিক কিন্তু আমার হচ্ছে আমি টপে যাব। হুম। মানে যেরকম এই যে আমরা গল্প শুনি, যে আমি কিন্তু ওতে বিশ্বাস করি না যে অন্য লোক কথা বলবে আমি হাততালি দেবো, আমি ওতে বিশ্বাস করি না। যে আমি এমন কিছু করতে চাই যে আমার কথা শুনে লোকে আমাকে হাততালি দিই। বাহ, খুব পিছনে বসে হাততালি দেবো, ওতে আমি পক্ষপাতিত্ব নই। হুম, আর এখন যেহেতু সিঁড়ি আমি তো উঠে পড়েছি, হুম, ও নিচে আমার কোনো জায়গা নেই। যে সবাইকে কথা শুনলে ভরক পরক করে বেশ কিছু পুলিশ মানে এজেন্টদের নাম করে। মানে আমি এমন কিছু দৃষ্টান্তমূলক কাজ করতে চাইছি আর কি, কাজের মাধ্যমে। এটা ফোকাস আমি সেটাই রেখেছি, যে এলিট ক্লেম আবার কেন বারবার বলছি, কারণ ওইসব জায়গায় না যেতে পারলে ওটা আমাকে কেউ মনে রাখবে না আর কি। ঠিক। মানে এলআইসিতে এমন একটা চূড়ায় আমি নিজেকে বিশ্বাস করে এমন জায়গায় নিয়ে যাব, যেখান থেকে যে একজন এলআইসি এজেন্ট হয়েও যে 1 কোটি টাকা গাড়ি চড়তে পারে। আপনি জানতে চাইলেন না, আমার গাড়ি হতে হবে 1 কোটি টাকার, এখন অল্প নেব, হ্যাঁ, মিনিমাম 1 কোটি টাকার গাড়ি হবে, বাড়ি হবে, হাইপে বাড়ি হবে। হুম। এখন করিনি, কিন্তু করবো আর কি। এটা বড় স্বপ্ন দেখলে বড় কিছু পাওয়া যায়। একদম, ঠিক আছে, এমডিএটি ভেবেছিলাম, এমডিএটি হয়েছে। একদম, টট ভেবেছি, টট হবে। একদম, এলিট ভেবেছি, এলিট হবে। না ভাবলেও কিছু হবে না। একদম, আমি জানি না কিভাবে হবে, ভাবতে হবে, ঠিক, মনের ব্যারিকেড কাটাতে হবে। একদম, বুঝতে পারছেন, আমি ওই বস্তিতে থাকি বলে যে আমার আমি যদি ভাবতাম যে আমি বড় পুলিশ আমার হবে না, তাহলে আমি 1,00,000 টাকার পুলিশ কি করে করতাম? মাসে 1 লাখ বলেছি, কিন্তু বছরে না কিন্তু। হুম, হুম, আমার সব থেকে মানে বড় পুলিশ যেটা করতে পেরেছি মাসে 1,03,499 টাকা। বাহ, মানে বিগ অ্যামাউন্ট, যেটা আমার কাছে যেটা চলে আর কি। তারপর 50,000 মাসেও আছে, 10,000, 20,000 আছেই। আরো এমন বলি আমি, যে মাসে 200 টাকা আছে, তা বলেছি, সে বলেছেও আছে। বাহ, মানে 28,000 মধ্যে ছোট ছোট বলেছি করতাম। খুব ভালো। তো থ্যাংক ইউ দুলাল, তোমার এই নমস্কার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর কি। এবং আমাদের এই অ্যাকচুয়ালি যে আমাকে সময় দিলেন আর কি। অ্যাকচুয়ালি হুম। এই ভিডিওটা আমাদের যারা নতুন জেনারেশন যারা আসছে আমাদের এই চ্যানেল, যারা এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন, টিম ড্রিম লাইফ, এবং এখানে লাইক করুন, শেয়ার করুন। আপনারা ভবিষ্যতে আরো এরকম ভিডিও দেখতে পাবেন, নতুন যারা কাজ করছে এবং নতুন স্বপ্ন নিয়ে আসছে, আপনারাও পারবেন। এবং দুলালের মতো আপনারাও স্বপ্ন দেখতে শিখুন। দুলাল আজকে আমাদের এই সেশনে যেটা আমাদের শেখালো, তাহলে কিন্তু আপনিও পারবেন। থ্যাংক ইউ দুলাল, তোমার ইয়ে হুম, করার জন্য, প্রোগ্রামে আসার জন্য। নমস্কার। আচ্ছা, আচ্ছা।